So there are few branches. Okay, I'll go to this branch. Hey there everyone, আসসালামু আলাইকুম, শারফিজ হিয়ার। আপনারা একটু আগে দেখছিলেন যে আমি একটা জায়গায় যাওয়ার জন্য গুগল ম্যাপসের লোকেশনটা চেক করছিলাম। এখন অস্ট্রেলিয়া হোক বা যে কোনো জায়গায় কেন অচেনা জায়গাতে গেলে কিন্তু আমাদের গুগল ম্যাপসটা অনেক কাজে আসে, রাইট? যে কোন জায়গায় যেতে হবে, এখন কোথায় মোড় নিব অথবা কোথায় থামবো, কোথায় ইউটার্ন নিব, সব কিছু কিন্তু আমাদেরকে গুগল ম্যাপস ওভাবে গাইড করে। ঠিক একইভাবে যারা আপনারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য এজেন্সিগুলো কিন্তু গুগল ম্যাপসের মতন কাজ করে, অর্থাৎ তারা হচ্ছে আপনাদের গাইডলাইন। ঠিক একইভাবে আমি গুগল ম্যাপসে যখন আমি দেখে ফেললাম যে আমি কোথায় যাব, কিভাবে যাব, গুগল ম্যাপস তো আমাকে নিয়ে যাবেন, রাইট? আমাকেই যেতে হবে, ইদার গাড়িতে হোক, পায়ে হেঁটে হোক, বাসে হোক, যেভাবে হোক না কেন যেতে হবে আমাকে নিজেই। সো জার্নিটা কিন্তু আমার নিজের, গুগল ম্যাপস অনলি যেটাকে আমরা পথ প্রদর্শক বলতে পারি। ঠিক একইভাবে কিন্তু এজেন্সি, অর্থাৎ পার্টিকুলারলি যদি আমি অস্ট্রেলিয়ার জন্য বলি, অস্ট্রেলিয়ার জন্য কিন্তু এজেন্সিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট দুটো রিজনে। ওয়ান থিং, অবভিয়াসলি আপনার ওভারঅল জার্নি ইজিয়ার করার জন্য আপনি আসলে পথভ্রষ্ট হবেন না যে আসলে আমাকে কখন কি জমা দিতে হবে, অ্যাডমিশনের জন্য আমার এই ডকুমেন্টসগুলো কি এনাফ কি না, অথবা হচ্ছে এই অ্যান্সারটা কীভাবে দিতে হবে এটা আমি বুঝতেই পারছি না, এই প্রবলেমগুলোতে পড়বেন না। আর দ্বিতীয় কথা, এজেন্সির থ্রুতে গেলে সুবিধাও আছে একটা, বিকজ অন্যান্য কান্ট্রিতে যদিও এজেন্সিটা ম্যান্ডেটরি না, কিন্তু অস্ট্রেলিয়াতে এজেন্সিটা ম্যান্ডেটরি। কেন? বিকজ অস্ট্রেলিয়াতে, কারণ স্বাভাবিকভাবে কিন্তু বিদেশে যখন আমরা যেতে চাই অনেকেই অনেক ধরনের রাস্তা অবলম্বন করে, রাইট? এমন অনেক মানুষ আছে যারা কিন্তু হচ্ছে ইলিগালি অনেক ডকুমেন্টস জমা দেয়, ফেক ডকুমেন্টস জমা দেয়, এবং হচ্ছে হুইচ ইজ নট এক্সপেক্টেড ফ্রম এনি কান্ট্রি। ঠিক একইভাবে এই জন্য অস্ট্রেলিয়া কী করেছে, ওরা বেশ কিছু এজেন্সি বিভিন্ন অবভিয়াসলি স্ট্যান্ডার্ড মেনটেন করে বিভিন্ন কন্ডিশনসের পরে বেশ কিছু এজেন্সির সাথে অ্যাগ্রিমেন্ট এসেছে। ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া কান্ট্রি বলছি না, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন এজেন্সির সাথে অ্যাগ্রিমেন্ট এসেছে, এবং অ্যাগ্রিমেন্টটার অর্থই এটা দাঁড়ায় যে আপনি যখন ওই এজেন্সির থ্রুতে আপনার ডকুমেন্টস জমা দিবেন রেজিস্টার্ড এজেন্সির থ্রুতে, তখন ইউনিভার্সিটি ধরে নেবে যে এই ডকুমেন্টসগুলো অথেন্টিক, নট ফেক। অর্থাৎ ওই অথেন্টিসিটি যাচাই করার জন্য আসলে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিসগুলো আমাদের লাইক সাউথ এশিয়ান কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এরকম আরও বেশ কিছু কান্ট্রি আছে, সব কান্ট্রিতে কিন্তু এজেন্সি রিকোয়ার্ড না। কিন্তু এইসব কান্ট্রি থেকে ওরা হয়তো বা হিস্ট্রিক্যালি দেখেছে যে ফেক ডকুমেন্টস অনেক বেশি আসে, হয়তো বা কেউ ব্যাচেলার্স কমপ্লিট করে নাই, সে একটা ডিগ্রি নীলক্ষেত থেকে বানিয়ে নিয়ে এসে দিছে, এরকম হয়তো বা অবভিয়াসলি হয়েছে। আই এম নট শিওর যে কবে থেকে এজেন্সিকে ম্যান্ডেটরি করা হয়েছে, বাট আই এম কোয়াইট শিওর যে এরকম কোনো প্রবলেমে পড়ে ওরা এটা ম্যান্ডেটরি করেছে। এখন দ্য থিং ইজ যে রেজিস্টার্ড এজেন্সির থ্রুতে গেলে আপনার সুবিধা হচ্ছে যে আপনাকে কোনো পেমেন্ট দিতে হয় না, ওরা কিন্তু লাইক 0 টাকা পেমেন্ট নেবে আপনার কাছ থেকে। অলসো প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে যেহেতু এগ্রিমেন্ট থাকে, ইউনিভার্সিটি একজন পয়েন্ট অফ কন্ট্যাক্ট কিন্তু ওই এজেন্সির জন্য থাকে। অর্থাৎ এজেন্সি যদি স্বাভাবিকভাবে আপনি কোনো কোশ্চেন করেন ইউনিভার্সিটি নিয়ে, এজেন্সির কাছে যে 100 অ্যান্সার্স থাকবে তা কিন্তু না। এই সময়গুলোতে ওরা যেটা করতে পারে, ওরা ডিরেক্ট ইউনিভার্সিটির যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট তার সাথে যোগাযোগ করে আপনাকে কিন্তু অথেন্টিক এবং হচ্ছে অ্যাকচুয়াল ইনফরমেশন দিতে পারবে, যেটা অন্যান্য এজেন্সিগুলো এত অ্যাকুরেসির সাথে দিতে পারবে না। আমি বলছি না ইনফরমেশন দিতে পারবে না বা তাদের থ্রুতে আপনি অ্যাডমিশনে যেতে পারবেন না, পারবেন হয়তো, কিন্তু সেখানে অ্যাকুরেসি বা ট্রাস্টের একটা বিষয় এসে যায়, যেটা আমি সবসময় বলবো যে এত বড় ইম্পর্টেন্ট একটা জার্নির ক্ষেত্রে ট্রাস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দিস ইজ দ্য এজেন্সি কনসেপ্ট, খুবই নর্মালি আমি বললাম। আর আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে তাহলে এজেন্সির লাভ কী? হ্যাঁ, আমি যদি কোনো টাকা নাই দিই তাহলে এজেন্সির লাভ কী? এজেন্সির লাভ হচ্ছে আপনি যখন টিউশন ফি পেমেন্ট করবেন তখন ইউনিভার্সিটিতে আপনি যেহেতু পেমেন্ট দিবেন, ইউনিভার্সিটি থেকে ওই এজেন্সিকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে যে ওকে তোমার থ্রুতে এরকম আমরা একটা জেনুইন স্টুডেন্ট পাইছি, এই জন্য তোমাকে আমি এত টাকা দিলাম। সো ইটস নান অ্যাবাউট ইউর কনসার্ন। আপনি চিন্তা করলেন ও আচ্ছা তুমি তো আলটিমেটলি আমার টাকাই পাচ্ছ। হ্যাঁ, এখন আপনি যদি একা একা, আমি হাইপোথেটিক্যালি বলছি, আপনি যদি একা একা অ্যাপ্লাই করেন, একা একা অ্যাডমিশন নেন, যদিও সেটা হয় না, তারপরে যদি আপনি নিয়ে থাকেন আপনার কিন্তু টিউশন ফি কমছে না। হ্যাঁ, আমি যদি জাস্ট কথার খাতিরে ধরে নিই, আপনি যদি এক সেমিস্টার টিউশন ফি পেমেন্ট করেন 10 লাখ টাকা এবং সেখান থেকে 1 লাখ টাকা আপনার এজেন্সি পাবে, জিনিসটা কিন্তু এমন না যে আপনি এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই না করলে আপনার 1 লাখ টাকা টিউশন ফি কম দিতে হবে। সো এটা আপনার কনসার্নই না, এটা কনসার্ন হওয়া উচিত না, বরং আপনার এভাবে চিন্তা করা উচিত যে আপনি যদি যেতে পারেন তাহলেই কিন্তু এজেন্সির ফিনান্সিয়াল লাভ।
অর্থাৎ ওরা কিন্তু হচ্ছে জাস্ট অ্যাডমিশনের মানে অ্যাডমিশন পেয়ে গেলেই কিন্তু টাকা পায় না। আপনি অ্যাডমিশন পেলেন, আপনি ভিসা অ্যাপ্লাই করলেন, আপনার ভিসা হলো, এরপর আপনার কিন্তু সাথে সাথেই ক্লাস স্টার্ট আপনি করতে পারেন না। এখানে এসে কী করতে হয়, আপনাকে আবার এনরোল করতে হয়। অর্থাৎ আপনি ভর্তি হয়েছেন ঠিক আছে, কিন্তু এখানে এসে আবার আপনার কোর্সে এনরোল করতে হবে যে হ্যাঁ আমি এই কোর্সগুলো নিচ্ছি এই সেমিস্টারে। সো ওইটা যখন এনরোলমেন্ট যখন ডান হয়ে যাবে, তখন আমার ইউনিভার্সিটি কনফার্ম করবে যে ওকে হ্যাঁ এই স্টুডেন্টটা আমাকে আমার এখানে এনরোল করেছে। তারপর কিনা হচ্ছে সেই টাকাটা ডিসবার্সড হবে সেই এজেন্সির কাছে। সো এজেন্সির কিন্তু লাভটা আপনার ওখানেই, যখন তারা আপনাকে মানে তারা আপনার ভিসা ইনশিওর করতে পারবে, তারা আপনার অ্যাডমিশন ইনশিওর করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমি বলবো যে মানে দুই পক্ষ থেকে একটা ট্রাস্টের বিষয় থাকে, মানে আপনি খুব ট্রাস্ট করতে পারবেন। কারণ আপনার যদি না হয়, মানে অনেকে কেন বলছি এই কথাটা, কারণ অনেকে এজেন্সির সাথে কথা বলতে গেলে এই বলতে গেলে সে বলতে গেলে ডিসকাশনের পরে বলে যে না এজেন্সি আমাকে বলছে হবে না, এজেন্সি আমাকে বলছে ওই হবে না সেই হবে না। এখন প্রবলেম কি হয় যে এজেন্সি যদি আপনাকে না বলে রেজিস্টার্ড এজেন্সি, তার মানে হচ্ছে যে আপনার প্রোফাইলে কোনো না কোনো জায়গায় ঝামেলা আছে। হ্যাঁ, ওরা কিন্তু স্পেশালি যারা হচ্ছে টপ রেটেড এজেন্সি আমাদের দেশে, তারা কিন্তু চায় হচ্ছে যে ক্লিন প্রোফাইল। অর্থাৎ ক্লিন প্রোফাইল কীরকম, যে লাইক কারো হয়তো ফিনান্সিয়াল ডকুমেন্টস আছে কিন্তু সে তার মধ্যে কোনো একটা ঘাপলা আছে, অর্থাৎ 3 বছরের ট্যাক্স ফাইল দিতে হবে, সেখানে আপনার 2 বছরের ট্যাক্স ফাইল দেওয়া আছে, আরেক বছর নাই, আরেক বছরটা হয়তো বা ম্যানেজ করা যাচ্ছে না। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, কিন্তু যেটা বিষয় যে এরকম যদি হয়, তখন টপ রেটেড এজেন্সিরা হচ্ছে একটু হেজিটেন্ট ফিল করে যে যেহেতু প্রোফাইলে দাগ আছে, সো ওই দাগ নিয়ে হয়তো বা অ্যাডমিশন রিজেক্ট হতে পারে, ওদের রেপুটেশন খারাপ হতে পারে সেক্ষেত্রে। তবে টপ রেটেড এজেন্সি যদি হচ্ছে আপনার ফাইনালে কাজ করতে চায়, তাহলে কিন্তু আপনার জন্যই ভালো। ভালো বলতে আপনার জন্য একটু রিলিফের বিষয় আমি মনে করি। সরি, আমার কথা বলতে সমস্যা হচ্ছে, কারণ বেশ কিছুদিন ধরে একটু সিকনেসের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট ইটস ফাইন। আচ্ছা, এখন আপনার কোশ্চেন আসবে যে হচ্ছে তাহলে বেস্ট এজেন্সি কোনটা এবং আমি আসলে কোন এজেন্সির কাছে যাব। এই ক্ষেত্রে আপনার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস যেটা জানা দরকার, সেটা হচ্ছে যে রেজিস্টার্ড এজেন্সি যদি বলেন এরকম লিস্ট আপনি অনেকগুলোই পাবেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চান, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বিকজ অস্ট্রেলিয়ার কিন্তু কোনো রেজিস্টার্ড এজেন্সি নাই। রেজিস্টার্ড এজেন্সিগুলো বেসিক্যালি কাজ করে ইউনিভার্সিটির সাথে, মানে ইউনিভার্সিটির সাথেই তাদের এগ্রিমেন্টটা হয়। সো এই রেজিস্টার্ড নাকি আনরেজিস্টার্ড এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ভ্যারি করে ইউনিভার্সিটি ওয়াইজ। অর্থাৎ হতে পারে সে স্বরূপ, আমার নামেই আমি একটা এজেন্সি খুলছি, হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল স্বরূপ স্টেট, ওকে। সো এখন হতে পারে যে গ্রিফিথ ইউনিভার্সিটির সাথে আমার এগ্রিমেন্ট আছে। সো গ্রিফিথ ইউনিভার্সিটিতে যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, সে আমার থ্রুতে অ্যাপ্লাই করতে পারে, বিকজ আই এম রেজিস্টার্ড উইথ গ্রিফিথ ইউনিভার্সিটি। বাট আমি হয়তো বা ইউনিভার্সিটি অফ মেলবোর্নের সাথে রেজিস্টার্ড না। সো কেউ যদি ইউনিভার্সিটি অফ মেলবোর্নে অ্যাপ্লাই করতে চায়, তাহলে আই উডন্ট সাজেস্ট আমার থ্রুতে অ্যাপ্লাই করা, বিকজ আমি ওদের সাথে রেজিস্টার্ড না। এখন আপনি কিভাবে বুঝবেন যে আসলে কোন ইউনিভার্সিটির রেজিস্টার্ড এজেন্ট কারা? হ্যাঁ, এটার জন্য আমি আপনাকে টিউটোরিয়াল দেখাই দিব। টিউটোরিয়াল এই ভিডিওতে দেখাই দিব একটু পরে, সেটা জাস্ট আমি আমার ল্যাপটপে স্ক্রিনে নিয়ে যেয়ে দেখিয়ে দিব যে আপনি কীভাবে সার্চ করবেন। আমি জাস্ট বলে দিতে পারি, কিন্তু আসলে বলে দিলে হবে না, কারণ অস্ট্রেলিয়ায় লাইক 40টার মতো ইউনিভার্সিটি আছে। এখন আমি 40টা ইউনিভার্সিটির রেজিস্টার্ড লিস্ট তো আমি এভাবে দিতে পারবো না, রাইট? সো আপনার কোন কোন ইউনিভার্সিটিতে আপনার জানা দরকার এবং কীভাবে আপনি শর্ট লিস্ট করবেন এজেন্সির নাম, সেটা আমি একটু পরে দেখা দিচ্ছি। এখন কথা হচ্ছে কেন আমি আপনাকে সার্চ করতে বলতেছি, কেন আমি একটা রেজিস্টার্ড এজেন্টের নাম বলতেছি না, সেটা কিন্তু আমি একটু আগেই বললাম। বিকজ আমি একটা নাম বলবো, সে আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন তার জন্য রেজিস্টার্ড না, তখন তো প্রবলেম, রাইট? ওকে, টিউটোরিয়াল দেখার আগে যে কীভাবে আপনি ইউনিভার্সিটি ওয়াইজ এজেন্সি লিস্ট বের করবেন, তার আগে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনার পছন্দের ইউনিভার্সিটি লিস্ট করে ফেলা। অর্থাৎ আপনি তো 40টা ইউনিভার্সিটিরই যদি হচ্ছে এজেন্সি লিস্ট বের করতে চান, 40টা ইউনিভার্সিটিতে তো আপনি অ্যাপ্লাই করবেন না। এজেন্সিগুলো থেকে কিন্তু সর্বোচ্চ 2টা বা 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই ওরা করে দেয় ফ্রি অফ কস্ট ইউজুয়ালি। এবং আপনাকেও শর্ট লিস্ট এরকমই করতে হবে যে টপ 3 অথবা টপ 5 পর্যন্ত আপনি করতে পারেন, যে এই 5টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে চাই। এখন এই ইউনিভার্সিটি কীভাবে সিলেক্ট করবেন, কোন সিটিতে হবে, কোন ব্রাঞ্চ হবে, কারণ এখানে অনেকগুলো ইউনিভার্সিটি অনেকগুলো ব্রাঞ্চ থাকে। লাইক আমার গ্রিফিথ ইউনিভার্সিটির আমার গোল্ড কোস্টেও ব্রাঞ্চ আছে, ব্রিসবেনের ব্রাঞ্চ আছে, ঠিক এরকম লাইক ডারউইন ইউনিভার্সিটির ডারউইনে ক্যাম্পাস আছে, তারপর সিডনিতে ক্যাম্পাস আছে। সো এগুলো আপনাকে আগেই ফিক্স করতে হবে। এখন এগুলো কীভাবে ফিক্স করবেন, মানে কোনটা ভালো কোনটা খারাপ, কীভাবে আসলে আপনাদের একটু রিসার্চ করা উচিত, এটা নিয়ে হয়তো আমি অন্য একটা ভিডিও দিতে পারি।
এটা ঠিক করবেন। সাবজেক্ট তো ঠিক থাকবে, বিকজ সাবজেক্ট তো আপনার এরকম হবে না যে আমার 5টা সাবজেক্টে আমি ইন্টারেস্টেড। হ্যাঁ, সো সাবজেক্ট নিয়েও হয়তো আমি আলাদা ভিডিও করতে পারি যে কোন সাবজেক্ট এবং কোন কোন ইউনিভার্সিটি আমার প্রায়োরিটি লিস্টে আছে। এটা আমি হচ্ছে সিলেক্ট করে ফেলবো অ্যাট ফার্স্ট। এটা আমাকে জানতেই হবে অবশ্যই, এবং এটা আমাকে নিজেকেই রিসার্চ করতে হবে, বিকজ আমি কখনোই এই সাজেশনটা কাউকেই দিই না যে জাস্ট ব্ল্যাঙ্কভাবে এজেন্সির কাছে যেয়ে বলবে যে আমি হচ্ছে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে চাই, এখন আপনি বলেন। সো ওইটা হয় কি যে প্রত্যেকের প্রেফারেন্স ডিফারেন্ট থাকে। হ্যাঁ, সো ওভাবে যদি যান তাহলে ওরা যেভাবে গাইড করবে এভাবে যদি আগান, একটা সময় আপনার মনে হতে পারে যে ওহো, এভাবে যদি আগাইতাম বা আমি যদি একটু রিসার্চ করে আসতাম, ওরা যেভাবে বলছে আমি তো ওভাবেই আগাইছি, এখন তো এটা আমার কাছে ভালো লাগতেছে না। হ্যাঁ, সো যেহেতু আপনার জার্নি এবং আপনি পড়াশোনা করবেন, আপনিই আসবেন, আপনিই থাকবেন, সো এই জায়গাগুলোতে আসলে নিজের অপিনিয়ন থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, র্যাদার দ্যান অন্য কেউ একজন আপনাকে সাজেস্ট করছে বিধায় ওটাই চুজ করছেন। হ্যাঁ, সো এটা ফিক্স করে ফেলবেন। এটা যখন ফিক্স করে ফেলবেন তখন আপনার জন্য ইজিয়ার হবে। আপনি টিউটোরিয়ালে দেখবেন যে কিভাবে হচ্ছে আমি সার্চ করব। সো সার্চ করে আপনি দেখবেন যে কয়েকটা এজেন্সির নাম কিন্তু আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন, এবং যেগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই কমন। সো আপনার ফার্স্ট কাজ হবে আপনি এজেন্সি নামগুলো লিস্ট করে ফেলবেন, লাইক এ ইউনিভার্সিটির জন্য এই 5টা 7টা, বি ইউনিভার্সিটির জন্য 5টা 7টা, এরকম করে করে আপনার 5টা ইউনিভার্সিটির জন্য 5-7টা করে হয়তো আপনি নাম পাবেন। এরপর দেখবেন যে ওই 5টা ইউনিভার্সিটির মধ্যেই মিনিমাম 2 থেকে 3টে এজেন্সি পাবেন কমন, যারা প্রত্যেকটা ইউনিভার্সিটির রেজিস্টার্ড লিস্টেই আছে। তাহলে আপনি সিলেক্ট করবেন ওই 3টা, বাকিগুলো আপনি বাদ দিয়ে দেন। হ্যাঁ, সেটা যত ভালো, যত নাম হোক, আপনার যত ফ্রেন্ড যাক, যত যাই হোক না কেন, আই উড সাজেস্ট বাকিগুলো যদি আপনার কমন না থাকে বাদ দিয়ে দেন। আপনি ওই 3টা এজেন্সি আলাদা করেন, 1 2 3। এরপর আপনি কি করবেন, ওই এজেন্সির খোঁজ নেবেন যে ওই এজেন্সির ব্রাঞ্চ কয়টা আছে। অর্থাৎ আমি কয়েকশো ধানমন্ডির একটা ব্রাঞ্চ পাবেন, আপনি একটা বনানী ব্রাঞ্চ পাবেন। সো এরকম আরও কয়টা ব্রাঞ্চ থাকতে পারে, উত্তরা ব্রাঞ্চ থাকতে পারে, আরও গুলশান ব্রাঞ্চ থাকতে পারে। এগুলো একটু লিস্ট ডাউন করে ফেলবেন। এরপর কি করবেন, আপনি যদি 3টা এজেন্সি থাকে আপনি 3টা দিন ইনভেস্ট করবেন আপনার ফিউচারের জন্য। 3টা দিন ইনভেস্ট করা এমন কিছুই না, এবং খুবই রিকোয়ার্ড। কেন আমি বলছি, ওয়ান থিং, আপনার প্রথম দিন কাজ হবে আপনার ফার্স্ট এজেন্সির একটা ব্রাঞ্চে প্রথমে যাওয়া সকালে, যে ওখানে কাউন্সিলর যাকে পাবেন তার সাথে কথা বলা, ডিটেলে কথা বলবেন, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কথা বলবেন। এবং কী নিয়ে কথা বলবেন, আপনি তো হচ্ছে আপনার সাবজেক্ট, আপনার ইউনিভার্সিটির নেম, এগুলো তো আপনি শর্টলিস্ট করেই ফেলছেন। সো আপনি ওগুলো নিয়েই কথা বলবেন যে আমি এগুলো ইউনিভার্সিটিতে ইন্টারেস্টেড, এগুলোতে যেতে যাচ্ছি, এগুলোর রিকোয়ারমেন্ট কী। তখন আপনি রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলতে পারেন, অ্যাডমিশন চান্সেস নিয়ে কথা বলতে পারেন, অনেক কিছু হতে পারে। তো এটা আপনি কথা শুনবেন একটা ব্রাঞ্চে, এরপর আপনি আরেকটা ব্রাঞ্চে চলে যাবেন, আপনি বনানীতে চলে যাবেন, বনানী ব্রাঞ্চে যাবার কথা বলবেন। এখন কেন আমি ডিফারেন্ট ব্রাঞ্চে যেতে বলছি, কারণ কাউন্সিলর কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, কাউন্সিলর ম্যাটার করে বলতে কাউন্সিলর তারাই যারা এজেন্সি, লাইক এজেন্সিতে যে আপনি ফার্স্টে যার সাথে কথা বলবেন উনি হচ্ছে কিন্তু আপনাকে কাউন্সিলিং করবে, আপনাকে সব তথ্য দিবে অ্যান্ড এভরিথিং। সো আপনি যদি হচ্ছে সামনের দিকে আগাতে চান, সো আলটিমেটলি পরবর্তী কয়েক মাস কিন্তু আপনি ওই কাউন্সিলের সাথেই কথা বলতে থাকবেন। হ্যাঁ, ওই কাউন্সিলের সাথে সবসময় যোগাযোগ হবে। তো একটা এজেন্সি ভালো হলেও সেখানে যতজন কাজ করেন, অর্থাৎ যতজন কাউন্সিলর আছেন, হতে পারে যে সবাই আপনার জন্য পারফেক্ট না। হ্যাঁ, সবাই লাইক আমার যে কাউন্সিলর হতে পারে আমার জন্য হি ওয়ার্কড ওয়েল, হ্যাঁ, আমার সাথে ওনার কাজ ভালো হয়েছে, আমারও কমিউনিকেশন করতে কোনো সমস্যা হয়নি। কিন্তু এমন হতে পারে যে আপনার সাথে যখন কথা বলতে যাচ্ছে সেই কাউন্সিলর, সে হয়তোবা আপনার প্রয়োজনগুলো মিটতেছে না। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি কখনোই সাজেস্ট করি না যে মানুষের কাছ থেকে কখনো এজেন্সি এবং কাউন্সিলরের নাম শুনে দৌড়ায় যাবেন না। আপনি সাজেশন নিতেই পারেন, দ্যাটস ফাইন, কিন্তু সাথে সাথে ডিসাইড করে ফেলবেন না ওকে এই এজেন্সি এই কাউন্সিলর ফিক্সড না। কারণ আমি এরকম অনেক শুনছি, এরকম আপনি প্রত্যেকটা এজেন্সিরই বেশ কিছু পপুলার কাউন্সিলরের নাম পেয়ে যাবেন যদি সার্চ করেন বলতে লাইক ফেসবুক গ্রুপগুলোতে পেয়ে যাবেন। এবং অনেক সময় দেখবেন কি যে ওই জায়গায় যে আপনার একটা এক্সপেকটেশন নিয়ে যাবেন, ও আচ্ছা এই আপু তো ভালো, এই ভাইয়া তো খুবই ভালো। হ্যাঁ, যখন যাবেন তারপর দেখবেন যে না, আপনার সাথে আসলে যেভাবে আপনি এক্সপেক্ট করতেছিলেন সেভাবে রেসপন্সগুলো পাচ্ছেন না, তখন কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আর জিনিস সবসময় মাথায় রাখবেন, যারা এরকম এজেন্সি, মানে যেই সব এজেন্সি আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে এগ্রিমেন্ট আছে, স্বাভাবিকভাবে সেই ইউনিভার্সিটির ওই এজেন্সিগুলো কিন্তু একটু কি বলা যায়, বিজি হবে। হ্যাঁ, আবার কাউন্সিলর যারা বেশ পপুলার, যাদের কাছে বেশি স্টুডেন্ট আসতে চায়, সেই কাউন্সিলররাও কিন্তু একটু বিজি হবে, রাইট?
তাদের সাথে কমিউনিকেট করতে আপনার যদি প্রথম কনভারসেশন ভালো হয়, পরবর্তীতে যখন বারবার কমিউনিকেট করতে হবে সেই জায়গায় কিন্তু আপনি প্রবলেম ফেস করতেও পারেন। যে আপনি হয়তো মেসেজ দিচ্ছেন, সে হয়তো রিপ্লাই করছে না, দেখছে না, অথবা হচ্ছে ফোন দিচ্ছে, ধরছে না, অথবা আপনি জানেন যে আজকে আমার একটা আপডেট পাওয়ার কথা, আজকে কোনো আপডেট পাচ্ছি না, সে হয়তো বা প্রম্পটলি আপনাকে রেসপন্স করছে না। স্বাভাবিকভাবে তাদের ডিমান্ড যখন বেশি হয়ে যায়, তাদের মানে বিজিনেসটাও বেশি থাকে, রাইট? সো এগুলো আপনাকে একটু কনসিডার করতে হবে আপনার এই জার্নিগুলোতে। জাস্ট হেডস আপ দিয়ে রাখছি যে এই ধরনের ইস্যু হতে পারে, কিন্তু একটু পেশেন্স রাখবেন, এটা পুরো পেশেন্সের খেলা। আর কেন কাউন্সিলর ইম্পর্টেন্ট, আমি আমার কথাটা বলি, কেন আমি আপনাকে বিভিন্ন ব্রাঞ্চে যেতে বলছি। আমি যখন প্রথমে চিন্তা করলাম যে একটা এজেন্সির থ্রুতে আমি আগাবো, এটা গত বছর 2024 প্রায় এপ্রিলের দিকের কথা। তখন সামনে জুলাই ইনটেক, আমি তখন জুলাই ইনটেকে যাবো এরকম তো কিছুই না, আমি চিন্তা করেছিলাম যে ফেব্রুয়ারি ইনটেকে আসবো। সো ওই কাউন্সিলের সাথে কথাবার্তা বেশ কয়েকদিন হলো। ইটস ফাইন, যেহেতু তখন এপ্রিল ছিল, ফেব্রুয়ারি মাসের জন্য আগাবো, সো আমার কাছে আসলে অনেক সময় ছিল। সো ইনিশিয়াল কথাবার্তা পরে আমি আর কথা আগাইনি। ইন দ্য মিন টাইম আমি আমার ডিসিশন নিলাম যে আমি ফেব্রুয়ারিতে না, আমি জুলাই ইনটেকে আসবো। সো গত বছরের শেষের দিকে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের দিকে যখন আমি আসলে ফাইনাল প্রিপারেশন নেওয়া শুরু করতে চাইলাম, তখন আমি আমার ওই কাউন্সিলের সাথে কথা বললাম। কিন্তু তখন যেটা হলো, কারণ প্রথমে যখন আমি এপ্রিল থেকে কথা বলেছিলাম তখন কাইন্ড অফ খুবই বেসিক লেভেলের কথা ছিল, মানে আইএলস কত লাগে, টিউশন ফি কেমন, স্কলারশিপ কেমন, এগুলো খুব বেসিক। বাট এরপরে যখন আমি আসলেই এখন আগাবো, সব ডকুমেন্টস প্রিপেয়ার করবো অ্যান্ড এভরিথিং, তখন আমি অলরেডি রিসার্চ করে গিয়েছি, যে কারণে আমার জন্য ইজিয়ার হয়েছে জিনিসটা ডিল করতে। মানে আমি কিন্তু ব্ল্যাঙ্কভাবে গেলে ওই প্রবলেমটা আমি পরে পড়তাম, ওই প্রবলেমে যে প্রবলেমের আমি কাউন্সিলের সাথে পড়েছি, কিন্তু আমি যেহেতু এনাফ রিসার্চ করে গিয়েছিলাম শুরুতেই, সো তখন দেখছিলাম যে আমার অনেক কোশ্চিনের রেসপন্সটা উনি ঠিক মতো দিতে পারছিলেন না অ্যাজ ইন, মানে আমি যখন বলছিলাম যে আচ্ছা এই সিচুয়েশনটা এরকম, এটা তাহলে আমি কীভাবে এই ডকুমেন্টটা দিলে ভালো হয়, এটা কীভাবে দিলে ভালো হয়, তো উনি একবার এক এক কথা বলছিলেন। মানে উনি একটা আমাকে বলেন যে হ্যাঁ আপনি তাহলে এভাবে করেন। আমি যখন ওটা কাউন্টার করে বলছিলাম আচ্ছা এখানে যে এভাবে দিতে বললেন, এটা দিলে তো ওই জিনিসটা ফিল আউট হচ্ছে না, ওই ক্রাইটেরিয়াটা ফিল আউট হচ্ছে না, তো বলছে ও আচ্ছা হ্যাঁ রাইট, তাহলে এইটা করেন। সো এইটা কেন আমি বলার পরে হচ্ছে তার মাথায় আসবে যে এভাবে তো হবে না, রাইট? সো আমার কাছে মনে হয়েছে যে এটা ওয়ার্কআউট করছে না। সো আই ওয়াজ কাইন্ড অফ ফ্রাস্ট্রেটেড। আমি চিন্তা করছিলাম আবার নতুন একটা এজেন্সির সাথে আমার কথা বলতে হবে, আবার এই করতে হবে সেই করতে হবে। সো এরকম কয়েকদিন গিয়েছে। আমার অফিস যেহেতু বনানীতে ছিল, সো হোয়াট আই ডিড, আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমি বনানী ব্রাঞ্চে একবার কথা বলে আসি, দেখি কি বলে। আমি বনানী ব্রাঞ্চে গিয়ে বললাম যে এরকম একজনের সাথে আমার কথা হয়েছে, বাট আসলে ওনার কাছ থেকে আমি প্রপার গাইডেন্স পাচ্ছি না, কাইন্ডলি এক্সপিরিয়েন্সড কাউকে আমার সাথে একটু কথা বলতে দেন, আমি একটু কথা বলে দেখি। সো মানে বিফোর সুইচিং মাই এজেন্সি আই ট্রাই টু সুইচ দ্য কাউন্সিলর অ্যান্ড ইট ওয়ার্ক ফর মি অ্যান্ড ইট ওয়ার্ক ভেরি ওয়েল। ওই দিন যার সাথে আমি কথা বলেছি ওনার সাথে কথাবার্তা বলে আমিও স্যাটিসফাইড ছিলাম যে আমার কোশ্চেন অ্যান্সারগুলো উনি দিতে পেরেছিলেন, এবং পরবর্তীতেও কিন্তু হচ্ছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ঠিকঠাকই এগিয়েছে। স্টিল এমন কিন্তু আমি বলবো না, ওনার সাথে কিন্তু আমার এই প্রবলেমটা হয়েছে যে ওনাকে আমি মেসেজ দিচ্ছি, ওনাকে আমি ফোন দিচ্ছি, উনি রিসিভ করছেন না, গেট ব্যাক করছেন না, এরকম অনেকটা দিন ওয়েস্ট হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু ওনার সাথে আমার হয়েছে, কিন্তু আই থিঙ্ক এটা হয়ই কম বেশি। সো ইটস ফাইন। তো এই জন্য আমি বলছি যে আপনারা ব্রাঞ্চ ভিজিট করবেন, অর্থাৎ এখন সকালে যে আপনি ধানমন্ডি ব্রাঞ্চে গেলেন, এরপর বনানীতে যান, গুলশানে থাকলে গুলশানে যান, উত্তরে থাকলে উত্তরে যান, তাহলে হবে কি আপনার 2-3টা কাউন্সিলরের সাথে কথা হবে, আপনি একই বিষয় নিয়ে কথা বলেন, আপনি দেখেন যে কে আপনাকে বেশি ভালোভাবে গাইড করছে, কে আপনাকে ছোটোখাটো বিষয় সম্পর্কে আরও বেশি আপনাকে ইনফরমেশন দিচ্ছে। ঠিক ফার্স্ট ডেতে আপনি এক এজেন্সির 2-3জন কাউন্সিলের সাথে কথা বললেন, সেকেন্ড ডেতে আপনি আরেকটা এজেন্সিতে যান, ঠিক একইভাবে আরেকটা এজেন্সি কয়েকটা ব্রাঞ্চে যান, থার্ড ডেতেও সেম কাজ করেন। তাহলে হবে কি যে 3 দিনে আপনি 3টে এজেন্সির মোটামুটি হয়তো বা জাস্ট হাইপোথেটিক্যালি বলছি, হয়তো 6-7জন কাউন্সিলের সাথে আপনার কথা হয়ে যাবে, হুইচ ইজ গ্রেট। এরপরে কিন্তু আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে আচ্ছা ঠিক আছে আমার কোন এজেন্সি কোন কাউন্সিলের থ্রুতে গেলে বেটার হবে। ওকে, সো এই ডিসিশনটা আলটিমেটলি আপনাকেই নিতে হবে। আমরা যদি আমাদের ডেস্কটপে যাই আমাদের ব্রাউজারে, অ্যান্ড এটা আপনার মোবাইল থেকেও করতে পারেন অথবা হচ্ছে আপনাদের ল্যাপটপ পিসি যেটা থাকুক না কেন সেখান থেকে করতে পারবেন। জাস্ট ইউ নিড টু হ্যাভ অ্যান ইন্টারনেট অ্যান্ড একটা ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজার। সো এখানে যে আপনি সার্চ করতে পারেন, অ্যাট ফার্স্ট আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি, গ্রিফিথ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এডুকেশন এজেন্স। সো এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে হচ্ছে আমার কাছে কয়টা অপশন আসবে, এবং আমরা যদি এখান থেকে ফাইন্ড অ্যান ইন্টারন্যাশনাল এজেন্ট,
সো সার্চ করি, সার্চ করলে এখানে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, সো এখানে আমি যেহেতু এখন অস্ট্রেলিয়া আছি, সো আমার এখানে মানে আমার জায়গা থেকে 5 কিলোমিটার মধ্যে যেসব এডুকেশন এজেন্সি আছে তাদের নাম দেখাচ্ছে। বাট আমি যদি এখানে আই থিঙ্ক ঢাকা লিখি, ঢাকা বাংলাদেশ, ওকে, অ্যান্ড 5 কিলোমিটার এটা কি বানান যায়, 10 কিলোমিটার, ওকে। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমরা ঢুকি তাহলে কিন্তু ফর গ্রিফিথ ইউনিভার্সিটির রেজিস্টার্ড এজেন্টসদের নাম দেখা যাচ্ছে, রাইট? এখানে আপনার নামগুলো দেখতে পাচ্ছেন। এখানে পিএফসি গ্লোবাল আছে, আইডিপি এডুকেশন বাংলাদেশ আছে, এক্সপার্ট এডুকেশন অ্যান্ড ভিসা সার্ভিসেস, এক্সিকিউটিভ ট্রেড ইন্টারন্যাশনাল, এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড, সেম আর কি। সো এখানে সেম কেন? বিকজ অবভিয়াসলি দুটো ব্রাঞ্চ, একটা বনানী এবং একটা ধানমন্ডি। আমি বলছিলাম যে আসলে প্রত্যেকটা বড় বড় এজেন্সিরই কিন্তু কয়েকটা করে ব্রাঞ্চ থাকে। সেখানে দেখবেন যে আইডিপি এখানেও আছে, আবার এখানেও আছে, হ্যাঁ। আবার পিভিসি গ্লোবাল এখানে শুধু ধানমন্ডির ব্রাঞ্চ দেওয়া আছে, আবার পিভিসি গ্লোবালে কিন্তু ধানমন্ডি ছাড়া আরও মনে হয় 2-3টা ব্রাঞ্চ আছে। ঠিক একইভাবে যদি আপনি অন্য কোনো ইউনিভার্সিটি সার্চ করতে চান, লাইক আমি যদি চার্লস ডারউইন ইউনিভার্সিটি বলি, চার্লস ডারউইন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এডুকেশন এজেন্স সার্চ করি যদি, আচ্ছা যদি এখানে যাই, ওকে। সো এখানে যদি আমরা চার্লস ডারউইন ইউনিভার্সিটির জন্য সার্চ করি, ঠিক একইভাবে আমার কারেন্ট ইয়ারটাই দেখাবে। সো আমি লোকেশন অ্যাড্রেস দিতে চাচ্ছি না এখন, ঢাকা দিই, ঢাকা বাংলাদেশ। সো আমি কিন্তু পার্টিকুলারলি চার্লস ডারউইন ইউনিভার্সিটির জন্য আমি দেখতে পাচ্ছি এখানে আইডিপি আছে, মেন্টরস, গ্লোবাল রিচ, ইউনিক্যাম্পাস, প্ল্যানেট এডুকেশন, এসিইএম, স্টাডি নেট, তারপর হচ্ছে ব্রিজ ব্লু বাংলাদেশ। এছাড়া 10 কিলোমিটার আছে, পিএফএসি আছে, এক্সপার্ট, এক্সিকিউটিভ, মেন্টরস, ওই নামগুলো, রিকো ইন্টারন্যাশনাল। আমি যদি আরও দেখি, স্টাডি নেট, 500 কিলোমিটার, গ্লোবাল রিচ, আলফা বেটা ইনস্টিটিউট, এটা কোথায়? ও নেপালে চলে গেছে। আচ্ছা, নেপাল থেকে আমরা একটু ফিরে আসি, 500 কিলোমিটার না দিই, ওকে। সো এই যে এখানে এখন একটা বোঝার বিষয়, এখানে কিন্তু আমরা যেমন আমার ইউনিভার্সিটি আর চার্লস ডারউইন ইউনিভার্সিটি যদি আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু কিছু এজেন্সিস কমন আছে, রাইট? লাইক এখানে পিএফএসি আমি 2 জায়গাতেই দেখতে পাচ্ছি, এখানে পিএফএসি আছে, তারপর এখানে আইডিপি 2 জায়গাতেই আছে, এক্সিকিউটিভ 2 জায়গাতে আছে। আবার এই চার্লস ডারউইনের জন্য যেমন মেন্টরস আছে, মেন্টরস কিন্তু গ্রিফিথের জন্য নাই। আবার হচ্ছে স্টাডি নেটের অনেক নাম শুনছি, স্টাডি নেট আই থিঙ্ক এখানে দেখছি কি না, এখানে নাই। আমি যদি 250 কিলোমিটারের মধ্যে ঢুকি, না, গ্রিফিথ ইউনিভার্সিটির জন্য আমি স্টাডি নেট দেখতে পারতেছি না, নাকি আছে এই, স্টাডি নেট নাই। সো এরকম মানে আপনি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, যদি আপনাদের জন্য আমি আরও একটা দুটো সার্চ করে দেখাচ্ছি। লাইক আমি যদি সিডনিতে কোনো একটা ইউনিভার্সিটি লাইক সিকিউ ইউনিভার্সিটি দেখি, সিকিউ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এডুকেশন এজেন্স। সো এখানে যদি আমি সার্চ করি ইনফরমেশন অফ এজেন্ট লিস্ট, ঠিক একইভাবে আমি যদি এখানে ঢাকা সার্চ করি, এখানে আমি আবার নাম পাচ্ছি, কেআইইসি, আইডিপি, আর অনেকগুলো নাম পাচ্ছি, গ্লোবাল রিচ, একাডেমিয়া, প্যাসিফিক গ্লোবাল, কেসি ওভারসিজ, স্টাডি নেট আবার এখানে আছে, স্টাডি ইন, পিএফএসি, এইসিসি, তারপর হচ্ছে 10 কিলোমিটার্স, এক্সপার্ট এডুকেশন, এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড, আইডিপি। সো এখানে কিন্তু হচ্ছে আমরা বেশ কটা নাম পেয়ে যাচ্ছি। সো জিনিসটা এটাই, মানে আপনার ইউনিভার্সিটি যখন আপনি সিলেক্ট করে ফেলবেন, যেটা আমি অন্য ভিডিওতে হেল্প করব, সেই ইউনিভার্সিটি ওয়াইজ যখন সার্চ করবেন তখন কিন্তু হচ্ছে আলটিমেটলি এই এডুকেশন এজেন্সিগুলোর নাম এমনি এমনি পেয়ে যাবেন। ওকে, আপনারা হচ্ছে দেখলেন যে কিভাবে সার্চ করতে হয় রেজিস্টার্ড এজেন্টের জন্য, হ্যাঁ। আর এজেন্সি আমি কোয়াইট শিওর যে আইডিপি, পিএফএসি গ্লোবাল, এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড, আই থিঙ্ক এই 3টা এজেন্সি আপনি বেশিরভাগ ইউনিভার্সিটির সাথেই কমন পাবেন, কয়েকটা মিস আউট হতে পারে, বাট মোস্ট কমন আমার কাছে মনে হয় যে এই 3টা এজেন্সি। সো তারপরেও রিচেক করে নেবেন ইউনিভার্সিটির সাথে। তারপর এই এজেন্সিগুলোর কিন্তু যেটা বললাম যে কয়েকটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ ভিজিট করেন, তাহলে এভাবে আপনি চুজ করে ফেলতে পারবেন যে আপনার জন্য বেস্ট এজেন্সি বা বেস্ট কাউন্সিলর কে হবে, হ্যাঁ। সো এটাই হচ্ছে বিষয়। আর ডিসক্লেমারগুলো আপনাকে বলে দিলাম যে আসলে কী কী জিনিসগুলো মাথায় রাখতে হবে, কেন মাথায় রাখতে হবে, আমার এক্সপিরিয়েন্সগুলো বললাম। সো আই বিলিভ এভাবে যদি আগান আপনাদের জার্নিটা আরও স্মুথ হবে।
আর ইন দ্য মিন টাইম যদি কোনো ইনফরমেশন লাগে, আমি কিন্তু সবসময় ট্রাই করছি আপনাদেরকে প্রপার ইনফরমেশনটা দিতে। এই জন্য আমাকে অনেক মানুষ বলার পরেও এই ভিডিওটা আমি বড়ই করছি, বিকজ এই এক্সপ্লেনেশনগুলো দরকার। আমি চাই আপনারা আগান ব্ল্যাঙ্ক মাইন্ডে না, উইথ প্রপার ইনফরমেশন। হ্যাঁ, যেটা আমি খুবই প্রবলেম পড়ছি। হ্যাঁ, আমার ইনফরমেশন আমি সবসময় এনাফ ইনফরমেশন পাইনি, অনেক কিছু অনেকে বলে অনেকে বলে না। সো আমার একটু হার্ড ওয়েতে জানতে হয়েছে, রাইট? সো এই জিনিসগুলো আমি চাই যে আপনারা এই প্রবলেমগুলো ফেস না করেন, বিকজ আমি সবসময় এটাই বিলিভ করি আমাদের দেশে পোটেনশিয়াল মানুষ অনেক আছে, এবং ওভারঅল সিচুয়েশনে আপনার দেশের বাইরে আসতে যারা চান, ইটস এ গুড ডিসিশন রাইট নাও। কেন বলছি এটা বুঝতে পারছেন, দেশের অবস্থা এন্ড এভরিথিং। সো আপনারা বাইরে আসেন, যদি ভালো থাকেন, আই ফিল গুড যে হয়তো আপনার জার্নিতে যদি লাইক 1% যদি হেল্প হয়, আই ফিল গুড যে কোনো মানুষকে হয়তো আমি না চিনেও হেল্প করতে পারছি। সো দ্যাটস মাই মোট, আর কিছুই না, আমার আর কোনো উদ্দেশ্য কিছু নাই। কাজের মাঝখানে সব কিছুর মধ্যে দিয়ে আসলে ওভাবে রেগুলারলি ভিডিও করেন এভরিথিং পারছি না, বাট স্টিল ট্রাই করছি। স্পেশালি আপনাদের অনেক কমেন্টস থাকে, সেই কমেন্টসগুলো রিপ্লাই করার অন টাইমে না পারলেও আমি রিপ্লাই করে ফেলি, এবং এটা করে যাওয়ার ট্রাই করব। আপনারা যারা রিচ আউট করছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট অ্যান্ড এভরিথিং। আর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, লেট মি নো। আই হোপ যতটুকু আমি জানি প্রপার ইনফরমেশন দিয়ে হেল্প করার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ।